হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড। তো আজকের ক্লাসে আমরা স্কুল সার্ভিস গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য ভগ্নাংশের কিছু অঙ্ক করব। কিছু প্রয়োজনীয় কনসেপ্ট ভগ্নাংশের অধ্যায় থেকে আমাদের মনে রাখতে হবে পরীক্ষার জন্য। কারণ সিলেবাসে যদি তোমরা দেখো যে গ্রুপ সি এর সিলেবাসে কিন্তু ফ্র্যাকশন বলে একটা চ্যাপ্টার ওরা মেনশন করেছে, যেখান থেকে কিছু কোশ্চেন আসতে পারে। তো দেখো, আমরা যে আজকের ক্লাসে যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে কত ধরনের ফ্র্যাকশন আছে, মানে ভগ্নাংশ কত ধরনের হয়, একটা বেসিক আইডিয়া থাকবে। তারপরে ভগ্নাংশের যোগ গুণ ভাগ বিয়োগ, অর্থাৎ ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো শিখবো যে ভগ্নাংশের যোগ গুণ ভাগ বিয়োগ কীভাবে হয়। তারপরে হচ্ছে পুনরাবৃত্ত দশমিক সংখ্যা। তারপরে হচ্ছে আমাদের যেটা বলে সিঁড়ি ভাঙা অঙ্ক বলে কি না, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশের কিছু অঙ্ক। আর হচ্ছে কিছু ভগ্নাংশের পাটিগণিত রিলেটেড কিছু প্রশ্ন। তো আজকে আমাদের পার্ট 1-এর ভিডিও থাকছে এটা। এরপরে আরও একটা ক্লাস আসবে ভগ্নাংশের উপর, আরও একটা বা দুটো আসতে পারে। ওকে, তো চলো তাহলে দেখো আজকের ক্লাসে কী থাকছে। আজকের ক্লাসে মূলত আমরা কিন্তু বেসিক জিনিসগুলো শিখবো। অনেকের হয়তো জিনিসগুলো জানা, আবার অনেকের নাও জানা থাকতে পারে, আর কিছু ইম্পর্টেন্ট জিনিসও আছে, সবারই দেখার প্রয়োজন আছে। ঠিক আছে, তো সবাই একদম প্রপারলি কপি অ্যান্ড পেপার নিয়ে ক্লাসটাকে নোট করে নেবে। আর যে সলভ পিডিএফটা আছে সেটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, চলো দেখো ভগ্নাংশ কত দিনের। এমনিতে নর্মালি আমরা ভগ্নাংশকে যদি বলি অনেকভাবে আমরা এটাকে বলতে পারি। তো সরল ভগ্নাংশ, তারপরে সরল ভগ্নাংশ থেকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। তো যে কোনো ভগ্নাংশকে আমরা সরল ভগ্নাংশ বলতে পারি, মানে যে কোনো জিনিসকে আমরা P/Q আকারে লিখতে পারছি যদি, হ্যাঁ, মানে লব আর হরের আকারে যদি লিখি, তো সেটাই একটা ভগ্নাংশ আমাদের। ঠিক আছে, তো প্রকৃত ভগ্নাংশ কোনগুলো? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে, দেখবে যে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে সবসময় কী হবে, হরের মান বেশি হবে, লবের মান কম হবে। বুঝতে পারছো? লব সবসময় ছোট হবে, হর বড় হবে। ঠিক আছে, এতটুকুই। আর অপ্রকৃত কোনগুলো? দেখবে যে লব সবসময় হরের থেকে বড় হবে। ওকে, এগুলোকে বলবো অপ্রকৃত। মিশ্র ভগ্নাংশ কোনগুলো? মিশ্র ভগ্নাংশে দেখো এখানে আমাদের ভগ্নাংশও আছে, প্লাস হচ্ছে পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যাও আছে। তো মানে আমি যদি এই যে এখানে এটাকে কি বলছি, 1.5, 1/2। 1.5 বলতে কি, যে 1 আছে প্লাস আধা আছে, তাই না? তো অখণ্ড সংখ্যাও আছে আর ভগ্নাংশ সংখ্যাও আছে, তো দুটো মিলে হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। ক্লিয়ার? তো যে কোনো ভগ্নাংশে এখানে আমাদের একটা অনেকেই ভুল করে, খুব সহজ জিনিস, কিন্তু তারপরেও হয়তো আমরা একটু ওভারলুক করে ফেলি, যে 1/2 কথার অর্থ এটা নয় যে 1 গুণন 1/2, তাই না? এটার কথার অর্থ হচ্ছে, সঠিকটা কি? সঠিকটা হচ্ছে যে 1 প্লাস 1/2, 1 এবং অর্ধেক। অনুরূপভাবে এখানে যদি 3/2/3কে আমরা কি বলবো, 3 প্লাস 2/3। ক্লিয়ার? ওকে, তো এতটুকু তো সবারই জানা, তেমন কোনো ডিপে যাওয়ার কোনো ব্যাপার নেই। তারপরে হচ্ছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ মানে আমরা দশমিকের আকারে যেগুলো লিখতে পারি। তো দশমিক ভগ্নাংশের অনেক ধরনের ভাগ আছে। দেখো দশমিক ভগ্নাংশ কত ধরনের হয়। একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ মানে কি, যদি তুমি 3/4কে যদি ভগ্নাংশের আকারে প্রকাশ করো, মানে কীভাবে প্রকাশ করবো, যে 4 দিয়ে 3কে ভাগ করবো, তাই না? 4 দিয়ে যদি 3কে ভাগ করি, তো দশমিক নিয়ে শূন্য নিয়ে এলাম, 4 × 7 = 28, 2 থাকলো, আবার দশমিকের কারণে শূন্য চলে আসলো, 4 × 5 = 20, তাই না? তো একটা আমাদের কি ভাগটা এখানে টার্মিনেট হয়ে গেল, তাই না? টার্মিনেট হয়ে গেল মানে শেষ হয়ে গেল। তো এইগুলোকে বলবো সসীম বলবো, তাই না? সসীম ভগ্নাংশ। অনুরূপভাবে 13/25কে আমরা 0.25, এইভাবে অনেক লিখতে পারি, 1/2। কিন্তু 1/3 কি সসীম ভগ্নাংশ? না। 1/3কে যদি তোমরা দশমিকের আকারে প্রকাশ করো, দেখবে যে বারবার 3 ফিরে আসতে থাকে, যেটাকে আমরা বলি পুনঃপণিক সংখ্যা, তাই না? পুনরাবৃত্ত দশমিক সংখ্যা বলি। তো পুনরাবৃত্ত দশমিক সংখ্যা কোনগুলো? অসীম ভগ্নাংশের ক্ষেত্রে যদি তোমার একই ধরনের সংখ্যার বারবার পুনরাবৃত্তি ঘটে। যেমন আচ্ছা, 1/3 তো বারবার পুনরাবৃত্তি কার ঘটছে? 3-এর পুনরাবৃত্তি বারবার ঘটছে। কিন্তু 2/11 যদি দেখো যে 1/8, 1/8, 1/8, 1/8, এটাও কিন্তু পুনরাবৃত্ত দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ। তো পুনরাবৃত্ত কার হচ্ছে? পুনরাবৃত্তি হচ্ছে 1/8-এর, যেটাকে আমরা 18-এর পুনরাবৃত্তি হচ্ছে। ঠিক আছে কি না? তো এই ধরনের দশমিক ভগ্নাংশকে আমরা কি বলবো?
পুনরাবৃত্ত দশমিক ভগ্নাংশ, আর এটা কি অসীম দশমিক ভগ্নাংশ, কারণ এভাবে পুনরাবৃত্তিটা চলতেই থাকবে অসীম অবধি। তুমি যতক্ষণ অবধি ভাগ করতে থাকো চলতেই থাকবে। 11 দিয়ে যদি 2 ভাগে ভাগ করো, তো অনেকেরই জানা তেমন কোনো ব্যাপার নেই। আমরা পরে কিছু অঙ্ক দেখে নেব যেগুলো আমাদের জন্য খুবই হেল্পফুল হবে, সবারই জন্য হেল্পফুল হবে। অবশ্যই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস, আর এখান থেকে অঙ্ক থাকবেই, আমি বলে দিচ্ছি। সিম্পলিফিকেশনের অঙ্কেই হোক বা অন্য কোনো চ্যাপ্টারে হোক, এখানকার কিছু কনসেপ্ট তো তোমাদের খুবই হেল্প করবে। আবৃত দশমিক সংখ্যা দশমিক ভগ্নাংশ কোনটা, যেটা আমি এখানে বললাম যে এখানে আবৃত্তি বা পুনরাবৃত্তি কার কার ঘটছে, পুনরাবৃত্তি ঘটছে 3-এর। 1/3 3-এর ভগ্নাংশ 1/3কে এই যে ফ্র্যাকশনটা আছে এটাকে যদি দশমিক ভগ্নাংশে পরিবর্তিত করি তাহলে কি হচ্ছে 0.3333, এইভাবে 3-এর পুনরাবৃত্তি পাবো। তারপরে 2/11কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলেও আমরা দেখতে পাচ্ছি যে 1/18 18 কী হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে। ওকে, 1/8। আর মিশ্র আবৃত দশমিক সংখ্যা কি, যে 1/6কে যদি আমরা দশমিক প্রকাশ করি তাহলে দেখো যে এটাতে যে দশমিক ভগ্নাংশটা আসলো এখানে 6-এর মাথায় ডট দেখছি, মানে পুনরাবৃত্তি কিন্তু 6-এর হবে। মানে কেমন, 1/6কে যদি আমরা দশমিকে ভাগ করি, যে 6 দিয়ে যদি 1কে ভাগ করি তাহলে দশমিক দিলাম, দশমিক দেবো 10, তারপরে হচ্ছে 6 1-কে 6, আচ্ছা, তারপরে 4 নিলাম 0, 6 8 48, সরি 6 8 48, 6 6 36, আবার 4 0 নিয়ে নিলাম দশমিকের কারণে 36, আবার 4। তো এইভাবে পুনরাবৃত্তিটা কার চলতে থাকবে, 6-এর চলতে থাকবে। তো ইনফিনিট তুমি 6 পাবে। তো দেখলাম এখানে কি দেখলাম যে একটা সংখ্যার তো পুনরাবৃত্তি হচ্ছে না, আর একটা সংখ্যার পুনরাবৃত্তি হচ্ছে। তো এই ধরনের দশমিক ভগ্নাংশকে আমরা কি বলবো, মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। ক্লিয়ার? জাস্ট জেনে রাখো ব্যাপারগুলো, এগুলোই তোমার হেল্প করবে। তো চলো এবার এই যে ভগ্নাংশগুলো দেখলাম তার উপর কিছু বেসিক যে জিনিসগুলো, যে ভগ্নাংশের যোগ কীভাবে হয়, ভাগ কীভাবে হয়, গুণ কীভাবে হয়, খুবই স্বাভাবিক অঙ্ক, ইজি অঙ্কগুলো। আর তারপরে আমরা পুনরাবৃত্ত দশমিক ভগ্নাংশ, এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে এই ধরনের অঙ্কগুলো কীভাবে হয় এবং তাদের যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করতে হয় সেগুলো আমি দেখে দেবো। বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক থাকবে। ওকে, তো চলো দেখে নাও। তো প্রথম অঙ্কটাতে দেখো আমাদের বলেছে যে আমাদের কি বলেছে, যে এটা একটা যোগ করতে বলেছে। তো আমি একটু আগেই বললাম যে 3 পূর্ণ 2/3 আছে, তাই না? তো 3 পূর্ণ 2/3কে আমরা কিভাবে লিখতে পারি, আমি একটু ক্লিয়ার করে লিখে দিচ্ছি। 3 পূর্ণ 2/3কে তোমরা কীভাবে ট্রিট করবে, কখনোই ভাববে না যে এখানে গুণ আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী আছে, এখানে যোগ চিহ্ন আছে। ওকে, আর যোগ আমরা যদি এখানে যোগ বিয়োগ করি তাহলে কী হবে, প্রথমে এদিকে গুণ হবে, তারপরে এদিকে উপরে কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। দ্যাট ইজ 3 গুণ করলে 9, 9 আর 2 11/3, তাই না? তো এইভাবে আমরা পুরোটাই তাহলে আমরা সলভ করতে পারবো। তাহলে দেখো, তাহলে আমার প্রথম টার্মটা কত হয়ে গেল, 11/3, ঠিক আছে। তারপরে হচ্ছে 8 11/4, তারপরে হয়ে গেল 3/2। ওকে, এবার আমরা নর্মালি যেভাবে করি, ঠিক আছে। তো আমাদের 3 4 এবং 2-এর লসাগু আমাদের করতে হবে। 3 4 আর 2-এর লসাগু তোমাদেরকে অলরেডি শিখেছি, যে বড় টার্মটা উপরে দিয়ে দিবে, 2 দিয়ে 4কে ভাগ যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে না, তো 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 12 হয়ে গেল আমাদের লসাগু। এবার অনেকেরই এই জায়গাটা হয়তো ভগ্নাংশের যোগ বিয়োগে প্রবলেম থাকতে পারে। তো কিভাবে করব, প্রথমে আমরা করব কি, দেখে নাও 11/3 আছে, 11/4 আছে, আর 3/2 আছে। তো আমার লসাগু কত হয়ে গেল, প্রথমে হরের আমি লসাগু করে নিলাম। 1 সেকেন্ড, আমি একটু টার্ন অফ করছি। ওকে, তো আমাদের এখানে লসাগু হয়ে গেল। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হয়, যে 3 দিয়ে 12কে ভাগ করতে হয়। তো 3 দিয়ে 12কে ভাগ করলে আমরা কত পাচ্ছি, সেই 4 পেয়ে যাচ্ছি। সেই 4 দিয়ে আমার কাকে গুণ করে দিতে হয়, লবকে গুণ করে দিতে হয়। অনুরূপভাবে 4 দিয়ে আমি 3কে ভাগ করলে কত পেয়ে যাব, 3 পেয়ে যাব। সেই 3 দিয়ে আমার লবকে গুণ করে দেবো, এইভাবে সোয়ান চলতে থাকবে। তাহলে এখানে কত হচ্ছে, আমরা ডাইরেক্ট বলতে পারি যে 3 দিয়ে 12কে ভাগ করলে 4, তো 44, এখানে 33, আর এখানে হচ্ছে 18, তাই না? তো আমাদের এবার তোমরা এখানে কিন্তু একটু যদি অপশনগুলো দেখো তাহলে কিন্তু সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে। দেখো যে আমাদের হরে কিন্তু কোথাও এই যে দুটো অপশন হতেই পারে না, কারণ হরে আমরা কি দেখছি 13, তাই না? তো আমাদের দুটো অপশনে আছে কত, 12, হরে 12 আছে। এবার যোগ করে দেখো, তো আমাদের এখানে 77 প্লাস 18 মানে হচ্ছে 80, আর 15 95/12। এবার তোমরা ভাগ করে আমরা এটাকে পূর্ণ সংখ্যা পরিণত করতে পারি, অথবা এখানে ডাইরেক্ট টেস্ট করে দেখতে পারি। কিভাবে, যে আমার 12 দিয়ে যদি আমি 95কে ভাগ করি তাহলে 8 12
কত 96, তার মানে 8 দিয়ে নিশ্চয়ই অ্যান্সার শুরু হতে পারে না, তার মানে 7 দিয়ে অ্যান্সার হবে, তাই না? তোমরা করে দেখো যে 12 দিয়ে যদি 95কে ভাগ করো তো 8 দিলে তো 96 হয়ে যাচ্ছে, তার মানে অ্যান্সার আমার 7 দিয়ে শুরু। এভাবে আমরা এলিমিনেট করবো, পুরোটা করার প্রয়োজনই হবে না, তাই না? তো এগুলো একটু তোমাদেরকে পরীক্ষার হলে মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু ক্যালকুলেশনগুলো দ্রুত করতে পারবে। ওকে, গ্রেট। তো চলো, আরও অনেক পদ্ধতি আছে, ঠিক আছে, সেগুলোতে আমি যাচ্ছি না। মূলত আমি বেসিক জিনিসগুলো রাখছি, পরে যদি কখনও ক্যালকুলেশনের ভিডিও করি তা নিয়ে আসি, তাহলে সেটাতে কিন্তু আমি এগুলোর আরও কীভাবে দ্রুত করতে পারি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো পুরোটাই যদি এখানে আলোচনা করতে যাই তাহলে আমাদের মূল ক্লাসটাই অনেক বেশি লম্বা হয়ে যাবে। ওকে, তো ক্যালকুলেশনের ভিডিওতে আমি একটা ডিফারেন্ট ক্যালকুলেশনের ভিডিওতে একটা ওগুলো নিয়ে আলোচনা করবো যে কীভাবে আমরা ভাবতে পারি। ওকে, এবার তাহলে একটা যোগ হয়ে গেল। এবার একটা গুণের অঙ্ক দেখা যাক যে গুণে আমরা কীভাবে করি। তো প্রথমে 5/8 আছে, গুণ থাকলো। তো পূর্ণ সংখ্যাটাকে যদি আমরা আমরা সাধারণ ভগ্নাংশে সরল ভগ্নাংশে পরিণত করি তাহলে কী হবে, মানে পূর্ণ ভগ্নাংশ বলবো না, এটাকে বলবো মিশ্র ভগ্নাংশ। এটাকে কী বলবো, মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশকে সরল ভগ্নাংশে পরিণত করলে কত হয়ে যাচ্ছে, 13/5। তারপরে হচ্ছে ভাগ কত থাকছে, 4/9। ওকে, তো তোমাদের এখন মনে রাখতে হবে যেটা বড মাসের নিয়ম। বড মাসের নিয়ম অনুযায়ী কি, যে আমাকে প্রথমে ব্র্যাকেট আর অফ এর কাজ, তো এটা তো আসছেই না এখানে, তো প্রথমে আমার ডিভিশনের কাজ আসবে, কিসের, ভাগের কাজ। তো ভাগের কাজ আমি প্রথমে করে নেব। ভাগের কাজ প্রথমে করতে গেলে আমাকে কি করতে হবে, যে সিম্পলি তোমরা জানো যে ভাগের কাজ করতে হলে এখানে কি করতে হয়, গুণ করে দিয়ে উল্টিয়ে দিতে হয়, তাই না? ভগ্নাংশটাকে কী হয়, উল্টিয়ে দিতে হয়। দেখো উল্টে গেল। ওকে, এবার তোমরা এটাকে সিম্পল করতে পারো। তো আমাদের কাটাকুটি করো, 5 দিয়ে 5 কেটে গেল, তো উপরে হলো 117 আর নিচে থাকছে 32, তাই না? তো আমাদের আবার দেখো, আমাদের অপশন এই দুটো হতেই পারে না, কারণ হরে কী আছে, 32 আছে। এবার তুমি বলো তো 32 দিয়ে যদি আমি 117কে ভাগ করি তো কত হতে পারে? আমি ম্যাক্সিমাম 3 দিয়ে যাবো, তাই না? তো আমাদের অ্যান্সার কোনটা, 3 হবে, কারণ 32 দুগুণ কথা হচ্ছে 64 আর 3 32 কথা হচ্ছে 96। তো 2 হবে না, 3 দিয়ে শুরু হবে, 3 দিয়ে অফকোর্স শুরু হবে। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন ডি। করে দেখার কোনো প্রয়োজন মনে হবে না, মানে মনে হয় নেই। কেন? কারণ 2 দিয়ে যদি দাও 64, কেন 2 দেবে? তুমি তো 3ও দিতে হবে, 3 দিয়েই তো যাচ্ছে আমাদের, না? আমরা তো নিশ্চয়ই নিচের দিকে যাবো না, যত হাইয়েস্ট যেটা আমাদের ভাগফল হতে পারে সেটাই তো নেবো, তাই না? তো কত হচ্ছে, 96, এইভাবে যাবো, তাই না? তো 21 হয়ে গেল, তার মানে আমাদের কত হয়ে গেল, 21 পূর্ণ 32। আচ্ছা, এইটুকু জায়গা হয়তো অনেকের প্রবলেম থাকতে পারে যে কীভাবে আমরা এইটুকু জায়গাও একটু দেখে নাও, কারণ এইটুকু জায়গাতে অনেকের প্রবলেম থাকে যে আমরা ভগ্নাংশ থেকে, সরল ভগ্নাংশ থেকে কীভাবে মিশ্র ভগ্নাংশে যাই। তো দেখো মিশ্র ভগ্নাংশে আমি কীভাবে গেলাম। তো প্রথমে তোমরা 3 দিয়ে ভাগ করে দিল, আমাদের যে অবশিষ্টটা থাকলো সেই অবশিষ্টটাকে তোমরা লবে লিখে দাও, আর এই যে ভাজ্যটা দেখছো সেই ভাজ্যটাকে হরে লিখে দাও, তাহলে আলটিমেট আমাদের অ্যান্সার কোনটি আসলো, 3 পূর্ণ 21/32। তো ছোটো ছোটো জিনিস, খুবই সহজ জিনিস, ছোট ক্লাসে তোমরা সবাই করেছো আশা করি, মানে সবাই করেছি আর কি, না করার তো কোনো প্রশ্নই হয় না, কিন্তু একবার জাস্ট আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে সেগুলো মনে করিয়ে দেওয়া। এবার আসলো আমাদের যোগ তো আমরা শিখেছি, এখানে একটা একটু বিয়োগ আছে। তো একইভাবে তো আমরা চলো মিশ্র ভগ্নাংশটাকে সরল ভগ্নাংশে পরিণত করি, তাহলে আমাদের কত হবে, 3 5 15 আর 2 17, 17/3 প্রথম টার্মটা হয়ে গেল, তারপরটা 3 5 15, 2 17/5 হয়ে গেল, তারপরটা কত হয়ে গেল, 4 7 28, 29/4 হয়ে গেল, ঠিক আছে? তো এবার আমাদের কি করতে হবে, হরের লসাগু করতে হবে। হরের লসাগু কীভাবে করবো, 3 4 এবং 5-এর যদি লসাগু করি তাহলে আমাদের কত আসবে, দেখো বড় সংখ্যাটাকে উপরে লিখে দিলাম, 4 দিয়ে 5কে ভাগ যায় না, তো 4 দিয়ে গুণ করে দিলাম, 3 দিয়েও ভাগ যাচ্ছে না, 4 5 20কে, তো 3 দিয়ে গুণ করে দিলাম, তার মানে হচ্ছে কত, 60 হয়ে গেল। এবার 3 20 60 আর 17 গুণন 20 হয়ে যাচ্ছে, তাই না? মনে আছে কি না, যে 3 দিয়ে প্রথমে 60কে ভাগ করবে, ভাগফল দিয়ে লবকে গুণ, তাই না? এখানে তার 17 গুণন 12 হয়ে গেল, আর এখানে কত হয়ে গেল, 29 গুণন 15 হয়ে গেল। তো আমাদের এবার দেখো অ্যান্সারটাতে কিন্তু তুমি ডাইরেক্টলি বলতে পারবে না যে 60 হরে 60ই থাকবে, তো এটাই অ্যান্সার করে দেবে, মোটেও না। কারণ এখানে যে কমপ্লেক্স ফিগারটা আছে এখানে কোনো কাটাকুটি যেতেও পারে, তো প্রথমে একটু সরল করে নিব। তাহলে আমাদের এখানে 20টা 17 থেকে 12টা 17 বাদ দিলে হচ্ছে 8টা 17 থাকলো, 8টা 17 থাকলো, আর যোগ হচ্ছে 29 গুণন 5/60। ওকে, তো এখানে কাটাকুটি যাওয়ার তো কোনো প্রশ্নই হচ্ছে না, ঠিক আছে? তার মানে অ্যান্সার আমার কোনটা দিয়ে হবে, প্রথম অপশানটাই হবে। কিভাবে আমি বুঝলাম, যে দেখো তোমরা ইউনিট মেথড এখানে ট্রাই করতে পারো, যে 27 56 এককের স্থানে এখানে 17 আর যদি গুণ করি তাহলে কত হয়,
2756 এককের স্থানে থাকে, আর এখানে 5 থাকে। ওকে, আর মানে 5 আর 6 মিলে 11 হয়, এককের স্থানে 1 থাকে। ওকে, তো এখানে যদি তোমরা গুণ করো দেখবে এককের স্থানে একই থাকছে। আমি করে দেখাচ্ছি, দেখো। তাহলে আমার 8 শতরং কত হচ্ছে? 115, তাই না? 115 কেন বলছি, 2756 6, 2756 6 5, 8 × 8 5 13, 136। আর এখানে 29 আর 15 করব। 29 আর 15 কীভাবে গুণ করতে হয়, যে আমি 29কে আমি 30 - 1 লিখলাম, তাহলে 450 থেকে 15 বিয়োগ, বুঝতে পারলে? 3 × 45, হ্যাঁ, 450 থেকে আমাদের 15 বিয়োগ, দ্যাট ইজ হচ্ছে 435/60। ওকে, তো আমাদের উপরে আলটিমেট যোগ বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে, যে 6 11, 3 3 6 আর 7, আর হচ্ছে 5, তো 571/60। যদি আমি এখানে গুণ করি প্রথম অপশনটাকে, তাহলে তোমরা দেখো কত হচ্ছে, 571, হ্যাঁ 571 হচ্ছে। দেখো 3 পূর্ণ 31/60কে যদি আমরা ভাঙাই, কীভাবে ভাঙতাম? মিশ্র ভগ্নাংশকে সরল ভগ্নাংশ করার পদ্ধতি কি, যে প্রথমে এইভাবে গুণ করে তারপর উপরে যোগ, তাই না? তো আমাদের কত হয়ে গেল, এটা তো 3 ছিল না, এটা 9 ছিল, তাই না? তাহলে 6 লং 54, 540 আর 31/60, দ্যাট ইজ ইকুয়াল টু 571/60। ওকে, তো তোমরা আমি এভাবে তো হয়েই যাচ্ছে, কিন্তু আমি অনেক আগেই কিন্তু আমরা অপশানে এলিমিনেট করেই দিয়েছিলাম। কেমন করে? আমি এই জায়গাটাতেই তোমাদেরকে বলছিলাম যে আমি ইউনিট মেথড কীভাবে ট্রাই করলাম সেটা দেখে নাও, যে এখান থেকে কীভাবে ইউনিট মেথড ট্রাই করলাম। দেখো, যে প্রথম যে গুণটা করছো সেখানে কী পাচ্ছ, 6, তারপরে শেষে 400, মানে প্রথমে 136 পাচ্ছ অর্থাৎ 6, আর 435 পাচ্ছ অর্থাৎ 5, আর নিচে থাকছে 60। তো আমার যেটা অ্যান্সার আসবে, উপরে থাকবে আমাদের কি থাকবে, লবে থাকবে এককের স্থানে 1 থাকবে এবং নিচে 60 থাকবে, তাই না? তো এখানেই দেখো একমাত্র একটাই অপশান পাবে, তুমি যদি গুণ করে দেখো তাহলে একটাই অপশান পাবে। তো জাস্ট আমি বাস ক্যালকুলেশনের কিছু বললাম, তেমন কোনো কঠিন ব্যাপার না, অনেকেই জানো, কিন্তু জাস্ট মনে করিয়ে দিচ্ছি ব্যাপারগুলো। ওকে, তো শেষের দিকে বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, তো এই অঙ্কটা করে নাও, তারপর আমি দেখছি। আচ্ছা, এই অঙ্কটাকে আমরা কীভাবে করব, যে এটা কি ভগ্নাংশের যোগ বিয়োগ, তাই না? ভগ্নাংশের যোগ বিয়োগ। ওকে, যারা হয়তো অনেক দিন একটু অঙ্ক থেকে ডিট্যাচ আছো, আর আমি মনে করি না যে WBSSC গ্রুপ সির পরীক্ষায় তেমন কোনো কঠিন অঙ্ক আসবে, এই সরল কনসেপ্টগুলোই আসবে, 8 9-এর যে সমস্ত লেভেলের কনসেপ্টগুলো সেগুলোই আসবে, সেই ধরনের অঙ্ক থেকেই কিন্তু অঙ্ক আসবে। যেমন গ্রুপ ডি এর জন্য তো মূলত 8 লেভেলের অঙ্কগুলো আসবে, তাই না? তো সেগুলো কিন্তু এখানেই কভার হবে। ক্লিয়ার? তো এই অঙ্কটাকে আমরা কীভাবে করতে পারি, যে আমাদের প্রথমে দেখে নিতে লাগবে যে 2 4 7 14 এবং 28-এর লসাগু কত। তো আমাদের লসাগু কত হয়ে যাচ্ছে, 28, তাই না? তো একটাকে আমি সাইডেই রেখে দিলাম, ঠিক আছে? তোমরা শুধু এইটুকু নিয়েই ভাবো। এইটুকু নিয়ে যদি ভাবি, তাহলে প্রথমে হয়ে যাচ্ছে আমার 14, তারপরে হয়ে যাচ্ছে 7, তারপরে 4, তারপরে হয়ে যাচ্ছে 2, তারপরে হয়ে যাচ্ছে 1, তাই না? ভগ্নাংশের যোগ বিয়োগ আশা করি তোমাদের এখন কমপ্লিট হয়ে গেছে, তাই না? তাহলে এখানে কত হচ্ছে, 21 আর 4 25, 3 28, মানে 28/28, দ্যাট ইজ ইকুয়াল টু 1 + 1, দ্যাট ইজ ইকুয়াল টু 2। ওকে, তো এভাবেও করা যায়। আরও আমি একভাবে করতে পারতাম, কিভাবে, যে তোমরা এখানে দেখে নাও, যে শর্টকাটে যদি আমি ভাবি, যে শর্টকাটটা কি, শর্টকাটে আমরা এইভাবে করতে পারি, যে 1 তো থাকলো, 1/2, 1/4। আচ্ছা, অঙ্কটা আমি একটু তুলে নিই, তারপরে তোমাদেরকে বলছি। 1/14, 1/28। দেখো আমার লসাগু কত, আমার লসাগু হচ্ছে 28, লসাগু হচ্ছে 28। ওকে, তো একটা কাজ করো, লসাগু যখন 28, সবারই হরে 28 বানিয়ে দাও। তো সবারই হরে 28 বানাতে গেলে এখানে উপরে 2 দিয়ে গুণ, নিচে 2 দিয়ে গুণ, এখানে 4 দিয়ে গুণ, উপরে 4 দিয়ে গুণ, এখানে 7 দিয়ে গুণ, এখানে 7 দিয়ে গুণ, এখানে 14 দিয়ে গুণ, এখানে 14 দিয়ে গুণ। তো সবারই হরে 28 হয়ে গিয়েছে, তো শুধুমাত্র লবগুলো যোগ করে দাও, তাহলেই হয়ে গেল। ওকে, তো অ্যান্সার হয়ে গেল 2। তো এইভাবেও ভাবতে পারো, জাস্ট এটা তোমাদের একটা ক্যালকুলেশন দ্রুত করার একটা অ্যাপ্রোচ। হ্যাঁ, তো এগুলো আমাদেরকে আয়ত্ত করতে লাগবে, তাহলে আমরা কিন্তু কিছু যেগুলো ছোটো ক্লাসগুলোতে আমরা শিখেছি সেভাবে কম্পিটিটিভের অঙ্ক করলে তো আর খুব দ্রুত আমরা অঙ্ক করতে পারবো না, তাই না? তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। চলো, এবার আসলো আমাদের যে পুনরাবৃত্ত দশমিক ভগ্নাংশ। তো তোমরা দশমিক ভগ্নাংশ দেখলে, যে দশমিক ভগ্নাংশের বিভিন্ন ধরনের দশমিক ভগ্নাংশ হয়, তার মধ্যে এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ, এবং অসীম দশমিক ভগ্নাংশের মধ্যে এটা একটা কী ধরনের ভগ্নাংশ, এটা হচ্ছে একটা পুনরাবৃত্ত বা আবৃত দশমিক ভগ্নাংশ। কার আবৃত্তি আমরা দেখতে পাচ্ছি, অসীম আবৃত্তি, রেকারিং ডেসিমাল বলে যেটাকে, হ্যাঁ, ইনফিনিট রেকারিং ডেসিমাল যেটা আসছে। তো এটা হচ্ছে
27-এর পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। যে এই ভগ্নাংশটাকে যদি আমরা সরল ভগ্নাংশে পরিণত করতে চাই, সরল ভগ্নাংশ মানে কি, হর আর লবের আকারে আমরা যদি পরিণত করতে চাই তাহলে কিভাবে করব, জাস্ট কেয়ারফুলি একটু দেখে নেবো, তেমন কোনো কঠিন কনসেপ্ট না। তো তোমরা কী করো, যে দশমিকের সামনের যে অখণ্ড সংখ্যাটি আছে সেই অখণ্ড সংখ্যাটিকে আলাদা করে রেখে দাও, তারপরে প্লাস দিয়ে দাও। এবার প্লাস কি পড়ে থাকলো, 0.027-এর মাথায় বার কথার অর্থ এটা আমি বলতে পারছি যে এটা পুনঃপণিক, অর্থাৎ এটা পুনরাবৃত্তি হচ্ছে। ওকে, তাহলে এই দিকে 1 থাকলো, আর এটাকে আমরা কীভাবে মানে ফ্র্যাকশনে কনভার্ট করব, যে তোমরা কি করবে আমি দেখাচ্ছি, বিভিন্ন এক্সাম্পল দিয়ে দেখাবো। যে প্রথমে পুরো সংখ্যাটাই লিখে দাও, লিখে দিলে ওকে, লিখে দেওয়ার পরে আর তো এখানে দুটো অঙ্ক আছে, 2 আর 7, তো দুটোর মাথায় বার আছে, তো দুটোই দিলাম। আর মাথায় বার নেই এমন কেউ নেই, হ্যাঁ, দশমিকের পরের টুকুর গল্প হচ্ছে, ঠিক আছে, দশমিকের সামনেরটা তো আমরা আলাদা করে এই 1কে লিখিয়ে রেখেছি। আর যটা সংখ্যার মাথায় বার থাকবে, মানে সংখ্যা না, যটা অঙ্কের মাথায় বার থাকবে তটা 9 দিয়ে দাও, ঠিক আছে। তার মানে আমাদের কত হয়ে গেল 1, আর এদিকে যদি কাটি 3 লং 27, আর এখানে হচ্ছে 11, তার মানে 3/11, তো কত হয়ে গেল 14/11 হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল কি বোঝা গেল না? আচ্ছা, হোপফুলি বোঝা গিয়েছে। আমি আবারও বলে দিচ্ছি যে মনে করো 1.3333 দেওয়া আছে, এটা একটা পুনরাবৃত্ত দশমিক ভগ্নাংশ। তো পুনরাবৃত্তি কার ঘটছে? 3-এর পুনরাবৃত্তি ঘটছে। তো তোমরা কীভাবে এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করবে, যে প্রথমে 1টাকে আলাদা করে রেখে দাও, আর 0.3 মাথায় বার দিয়ে দিলাম বা ডট দিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে 1.3, তাই না? সরি, 0.3 আছে। তো তোমরা কী করবে, প্রথমে পুরো সংখ্যাটাকে লিখে দিলে, আর যটার মাথায় বার আছে তটাকে কী করে দিলে, তটা 9 দিয়ে দিলে। তার মানে কত হলো 1 + 1/3, দ্যাট ইজ কত, আমরা বলতে পারি যে 4/3। ওকে, আচ্ছা, পরের একটি অঙ্ক দেখে নাও। এখানেও আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি যে এই রকম সংখ্যা থাকলে তোমরা কীভাবে ভাবতে পারো, দুটো উদাহরণ দিয়ে দিচ্ছি। দেখো, তো এটা আমাদের ছিল একদম পুনরাবৃত্ত দশমিক সংখ্যা, আবৃত দশমিক ভগ্নাংশ। আর এটা দেখো মিশ্র আবৃত্তি দশমিক। মিশ্র আবৃত কেন বলছি, কারণ হচ্ছে যে দেখো আমাদের পুনরাবৃত্তি কিন্তু 0-র হয়নি, পুনরাবৃত্তি হয়েছে 63-র পর থেকে, তাই না? 63-র পর থেকে। শুরু স্লাইডে দেখেছিলাম, আমি বলেছিলাম যে কোথায় দেখো, এখানে বলেছে মিশ্র আবৃত্তিক দশমিক ভগ্নাংশ। দেখছো যে 1/6কে আমরা কীভাবে লিখছিলাম, 0.16-এর মাথায় ডট। তার মানে আবৃত্তি কার ঘটছে, 6-এর, 1-এর কিন্তু পুনরাবৃত্তি ঘটছে না, তাই এটাকে বলছিলাম মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। তো এখানেও কিন্তু আমাদের 0-র আবৃত্তি নেই, মানে আমি যদি এটাকে সরল করে লিখতে চাই তাহলে এইভাবে লিখবো, তাই না? এইভাবে লিখবো। তো বারবার কে ফিরে আসবে, 63 ফিরে আসবে এবং অসীম অবধি ফিরে আসতে থাকবে, তাই না? অসীম অবধি ফিরে আসবে। তো এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে কনভার্ট করি তাহলে কীভাবে করব, তো আমি একটু আগেই বললাম যে তোমরা দশমিকের আগের সংখ্যাটাকে আলাদা করে লেখো, আর এভাবে 063 আমি দিয়ে দিলাম। এবার এটাকে শুধু আমার কনভার্ট করার পালা, তাই না? তো 8 এদিকে থাকলো। তো তোমাদেরকে কী বলেছি, পুরো সংখ্যাটাই লিখো। তো পুরো সংখ্যাটি কত, 63। ওকে, আর সামনে 0 আছে, তো 0 লেখার কোনো প্রয়োজন নেই, তাই না? আর যটা সংখ্যার মাথায় বার আছে তটা 9। এবার বার নেই কয়টা সংখ্যার মাথায়, মানে পুনরাবৃত্তি ঘটেনি কয়টা সংখ্যার, 0-র পুনরাবৃত্তি ঘটেনি, হ্যাঁ, তো 0 বসিয়ে দিলাম। 0-র কারণে 0 না, কিন্তু কনফিউজ হও না, যটা সংখ্যার পুনরাবৃত্তি ঘটেনি তটা সংখ্যার জন্য তটা 0, মনে রাখবে। মানে আমি যদি 8 এবার যদি আমি সংখ্যাটাকে এইভাবে লিখতাম, কথার কথা ধরে নাও, একটা এক্সাম্পল ধরে নাও, কনফিউজ হবে না কিন্তু, একদম কনফিউজ হবে না, আমি খুব ধীরে ধীরে বোঝাচ্ছি, কোনো কনফিউশনের কোনো ব্যাপারই থাকবে না। যদি সংখ্যাটা এরকম হতো তাহলে কীভাবে লিখতাম, যে 8 তো আলাদা করে লিখতাম, দশমিককে এইভাবে লিখে দিতাম, 63-র মাথায় বার। আচ্ছা, এবার 8 প্লাস থাকলো, এখানে পুরো সংখ্যাটা লিখে দিলাম। এবার এখান থেকে বিয়োগ করে দেবো, কত বিয়োগ করে দেবো, 1 বিয়োগ করে দেবো। কেন? কারণ হচ্ছে 1-এর পুনরাবৃত্তি ঘটেনি। এখানে আমি কিছু বিয়োগ করার কথা বলিনি, কেন? কারণ হচ্ছে পুনরাবৃত্তি ঘটেনি কার, 0-র, তো আমি 0 বিয়োগ করছি। মনে রাখবে এই বিয়োগের কথাটা, ঠিক আছে? এর আগের অঙ্কটিতে যে ঠিক তেমন, যে 27-এর আগের কোনো সংখ্যা আছে, নেই, মানে পুনরাবৃত্তি ঘটেনি এমন কোনো সংখ্যা আছে কি, নেই, তো বিয়োগ করার কোনো প্রশ্নই আসছে না। এখানে পুনরাবৃত্তি ঘটেনি কার, 0-র, তাই 0কে বিয়োগ করছি। এখানে পুনরাবৃত্তি ঘটেনি কার, 1-এর, তাই 1কে বিয়োগ করছি। আচ্ছা, এবার বার কয়জনের মাথায় আছে, 2জনের মাথায়, তো 2টো 9। আর বার নেই কয়জনের মাথায়,
একজনের মাথায়, তার কারণে আমি একটু কালার চেঞ্জ করে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। এই এক, এই নাও এক, আর ওই একের জন্য একটা শূন্য আসবে, শূন্যর জন্য শূন্য না কিন্তু, হ্যাঁ। তো এখানে এই শূন্যর জন্য আমি শূন্য বসাচ্ছি না, পুনরাবৃত্তি একটা সংখ্যার হয়নি, তাই একটা শূন্য। ক্লিয়ার? ওকে, তো আমাদের কত হয়ে গেল? 8 + 63/990, তার মানে 7 লং 63 আর 110। তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে গেল? 8 পূর্ণ 7/10। আমি একটু আগেই বলেছিলাম 7/110, তো বলেছিলাম যে প্লাস থাকা যা, মানে 8 + 7/110 থাকা, মানে ঠিক আমরা এইভাবে মিশ্র ভগ্নাংশের আকারে লিখতে পারি, তাই না? প্লাস মানে ওটা ওইভাবে যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিছু না থাকা মানে মানে অবশ্যই প্লাস আছে, কখনোই বলবে না যে গুণ আছে, হ্যাঁ না? আমি বারবার উদাহরণটা তোমাদের দিয়েছি যে 1 পূর্ণ 1/2, এই কথাটার অর্থ 1 গুণন, এই কথাটার অর্থ 1 গুণন 1/2 নয়, এটা ভুল, তাই না? রং। তো এটা কি সঠিকটা হচ্ছে 1 পূর্ণ 1/2। খুব বেসিক জিনিস, তারপরে মনে রাখবে, অনেকেই ভুল করে যারা একদম বিগিনার লেভেলে অঙ্ক শিখছো, অনেক দিন পর শিখছো, হয়তো ছোটোবেলায় করেছো, তারপরে অনেক দিন হয়তো প্র্যাকটিস করা হয়নি, সে তাদের জন্য আমি সেভাবে ক্লাসটাকে উপস্থাপন করছি। ওকে, নেক্সট কোশ্চেনে আমাদের তো এটা ক্লিয়ার যে আমাদের কীভাবে দশমিক ভগ্নাংশ, সসীম বা অসীম দশমিক ভগ্নাংশ থেকে, পুনরাবৃত্ত দশমিক ভগ্নাংশ থেকে আমাদের সরল ভগ্নাংশে পরিণত করতে হয়। তো এটার যদি আমি অ্যান্সারটা করি তাহলে কী হবে বলো তো? 8 হয়ে গেল, তো 162/990। আচ্ছা, তো এবার আমাদের কত দিয়ে কাটাকাটি যাচ্ছে? 9 দিয়ে কাটাকাটি যায়, 9 একে 9, 8 লং 72, 110, তার মানে 18/110, বা আমরা এটাকে ছোট করে লিখতে পারি 9/55, মানে যেটাকে মিশ্র ভগ্নাংশের আকারে লিখলে 8 পূর্ণ 9/55 হয়ে গেল, 9/55। ওকে, তো এইভাবে হবে। তো বুঝতে পারলে দুটো কন্ট্রাস্ট আমি রেখে দিলাম, তো কোনো কনফিউশন হওয়ার কোনো ব্যাপার নেই এখানে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার। তো একদম সলভ পিডিএফ আমি অবশ্যই শেয়ার করে দেবো, তোমাদের হেল্প হবে আর কি, বিশেষ করে। আচ্ছা, এখানে একটা অঙ্ক ঢুকে গেছে, আমাদের মূলত এই অঙ্কটা আগে করা উচিত ছিল। আচ্ছা, তো আমরা যেহেতু এই অঙ্কটা একটু পরে করছি, হ্যাঁ ওয়েট, একটু পরে করছি। ওকে, তো প্রথমে যেহেতু আমরা দশমিক ভগ্নাংশ করছি, পুনরাবৃত্ত, তো আমরা পুনরাবৃত্তের অঙ্কগুলো করে নিই। এবার ধরে নাও পুনরাবৃত্ত দশমিক ভগ্নাংশের আমাদের যোগ বিয়োগ করতে বললো। ওকে, যোগ বিয়োগ করতে বলছে, তো কীভাবে আমরা করব? তো তোমাদের কাজ হবে ঠিক ওই একইভাবে ভাবা, যে আমি প্রথম যে টার্মটা আছে সেটাকে যদি ভেঙে লিখি তাহলে কীভাবে লিখব? 3 + 0 3 6 এর মাথায় বার, তাই না? তারপরে টার্মটাকে কীভাবে লিখব? 2, আচ্ছা এটাকে ব্র্যাকেট দিচ্ছি যেহেতু সামনে মাইনাস আছে, 2 + 0.05 মাথায় বার। ওকে, তারপরে প্লাস থাকছে, তো প্লাস 0.33 মাথায় বার। এবার যদি আমরা পরের লাইনে লিখি, দেখো কি হচ্ছে, 3 + 0.36, এই যে ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম, ব্র্যাকেটটা উঠিয়ে দিলে এখানে মাইনাস হয়ে গেল, এখানেও মাইনাস হয়ে যাবে, তাই না? তো জাস্ট অত ব্র্যাকেটটা আমি উঠানোর জন্যই কিন্তু একটু বড় করে দিলাম, তাছাড়া তোমরা এটা চাইলে স্টেপ জাম্প করতেও পারতে। এবার দেখো তাহলে আমার কি হয়ে গেল, এখানে 3 আছে, এখানে 3 থেকে 2 বিয়োগ গেল, আর এখানে 1 যোগ হলো, মানে সোজা কথায় 3 আর 4, 4 থেকে 2 বিয়োগ হলে 2 থাকছে। আর এইদিকে কি পড়ে থাকছে? এদিকে পড়ে থাকছে 0.36 এর মাথায় বার, তারপরে প্লাসগুলোকে আগে আলাদা করে নিলাম, তারপরে মাইনাসটাকে এভাবে সাজিয়ে নিলাম, ঠিক আছে? তো এই অঙ্কটা তো অনেক শর্টকাট মেথডও আছে, আমরা ডাইরেক্ট যোগ করলেও হয়ে যেত, তেমন কোনো ব্যাপার নেই। ডাইরেক্ট যদি আমি যোগ করি সেভাবেও হয়ে যেত, কিন্তু আমি ব্যাপারটাকে পুরো ভেঙে বোঝাতে চাচ্ছি তোমাদের, দেখে নাও। তারপরে আমি শেষে শর্টকাটটা বলে দিচ্ছি যে ডিরেক্ট আমরা কীভাবে করতে পারতাম, তাই না? তো ডিরেক্ট এখানে যেও না তোমরা, এই যোগ বিয়োগের ক্ষেত্রে অনেক জায়গায় ডিরেক্ট মেথড যদি তোমরা করো সেক্ষেত্রে অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, হ্যাঁ, বিভিন্ন ধরনের অঙ্ক হয় এটার। তো আমি বলবো যে যেহেতু গ্রুপ সিডির পরীক্ষায় তেমন কোনো কঠিন অঙ্ক থাকবে না, এরকম সহজ সরল যোগ থাকবে, যদি এই রেকারিং ডেসিমাল মানে পুনরাবৃত্ত দশমিক ভগ্নাংশ থেকে কোনো যোগ বিয়োগ থাকে, তো খুব সহজ থাকবে। তো তোমরা এইভাবেই করে নিও, হ্যাঁ, তোমাদের জন্য হেল্পফুল হবে এই মেথডটি। তো এখানে আমরা যদি এই দশমিক ভগ্নাংশকে ভাঙি, আমি একটু আগে তোমাদেরকে শিখালাম যে পুরো সংখ্যাটা উপরে লিখে দাও, জটার আর বিয়োগ করার তো প্রশ্নই নেই, কারণ পুনরাবৃত্তি ঘটেনি এমন কোনো সংখ্যা নেই। দশমিকের পরেরটুকু ভাববে, সামনেরটুকু ভাববে না, আবার বলছি, দশমিকের জাস্ট পরেরটুকু ভাববে, ডান দিকেরটুকু ভাববে। ওকে, তো ডান দিকে কটা সংখ্যা আছে, অঙ্ক আছে?
দুটো অঙ্ক 36 আছে, তো 36-এর পুনরাবৃত্তি হচ্ছে, পুনরাবৃত্তি হয়নি এমন কোনো সংখ্যা নেই, তো আমাদের কোনো বিয়োগ করার কোনো প্রশ্ন আসছে না, তাই না? বিয়োগ করার কোনো প্রশ্নই আসছে না। আর যটা সংখ্যার মাথায় বার আছে তটা 9 দিয়ে দেবো। তো অনুরূপভাবে 33/99 হয়ে যাবে। অনুরূপভাবে এখানে এখানে 05 ছিল, তাই না? 05 ছিল, তো 05/05 মানে 5ই থাকবে, 5/99 লিখবো। কেন 90 মানে 05 লিখে দিই, দুটো সংখ্যার মাথায় বার আছে তো দুটো 9। ওকে, তো এবার আমরা উপরে যদি যোগ বিয়োগ করি, তাহলে নিচে হরে তো সব 99, তাহলে লবগুলো যোগ বিয়োগ হয়ে যাবে, তাই না? তো আমাদের বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে উপরে হয়ে যাচ্ছে দেখো 64/99। ওকে, আর 64/99 মানে কি বলো তো? 64/99 মানে হচ্ছে কি, দেখো যদি আমি এইভাবে লিখে দিই তোমাদের 64-এর মাথায় বার, এটাকে যদি তোমরা দশমিক ভগ্নাংশে ভগ্নাংশের আকারে, সরল ভগ্নাংশের আকারে পরিণত করো, তাহলে কীভাবে লিখবে? যে পুরো সংখ্যাটাকে আগে লিখে দাও, আর যটার মাথায় বার তটা 9 লিখে দাও। তার মানে আমি বলতে পারি যে 64/99 মানে হচ্ছে 0.64-এর মাথায় বার। দ্যাট ইজ আমাদের অ্যান্সার কত হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল যে 2.64। আচ্ছা, এখানে 2 পয়েন্টের কোনো কনফিউশন আছে কারো? যে 2-এর পরে আমি রাফগুলো এখানে দিচ্ছি, যে প্রথমে আছে 2-এর পরে দশমিক থাকছে, আর তারপরে হচ্ছে আমাদের 64 থাকছে, তাই না? 64-এর মাথায় বার থাকছে, তো এইদিকে যোগ করলে কত হয়েছে? 2.64-এর মাথায় বার। তো আমাদের অ্যান্সার কত হয়ে গেল? 2.64-এর মাথায় বার। ক্লিয়ার? একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম, কোনো অসুবিধা হওয়ার কথা নেই। হ্যাঁ, পুরো স্টেপ ভেঙে ভেঙে করেছি, তোমরা চাইলেই জাম করতে পারতে, এমন কোনো ব্যাপার নেই, একবারেই লেখা যেত। তো সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে যে তোমরা কীভাবে করতে চাও। ওকে, কিন্তু আমি পুরো স্টেপটা ভেঙে বুঝিয়ে দিলাম। ওকে, এটাকে অনেক দ্রুত আমরা করতে পারি না। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে কী বলেছে যে অনুরূপ একই অঙ্ক, তো আমাদেরকে আমরা কীভাবে করব দেখো, একটু আমি এখানে জাম্প করে করে করছি। যে প্রথমে আমাদের দেখো প্লাসগুলো আমরা দেখো, মাইনাসটা এদিকে পড়ে আছে, প্লাসগুলোকে আমরা দেখে নাও। তো আমরা কি করলাম, যে প্রথমে 22 লিখে নিলাম, দশমিকের আগের পোর্শনটুকু লিখে নিচ্ছি, সেখান থেকে আমাদের কত বিয়োগ হয়ে গেলো? 33। এটুকু একটা পোর্শন হয়ে গেল, দশমিকের আগের পোর্শনটু। আর দশমিকের পরের পোর্শনটুকু কেমন হবে? 0.4-এর মাথায় বার, প্লাস হচ্ছে 0.5667-এর মাথায় বার, আর বিয়োগ কত হয়ে গেছে? 52-এর মাথায় বার। ক্লিয়ার? একই জিনিস, আমি জাস্ট একটু স্প্লিট করে দিলাম। এটাই করতে তোমরা দ্বিতীয় স্টেপে গিয়ে, তাই না? আগের অঙ্কটাতে দেখে নেবে। তাহলে আমাদের এদিকে কত হয়ে যাচ্ছে? এদিকে কেটে কুটে কিন্তু 0 হয়ে গেল, তাই না? প্লাস মাইনাস করে 0 হয়ে গেল। তার মানে শুধু আমাকে ভাবতে হবে কতটুকু, এই যে দশমিকের জায়গাটুকু আমাকে ভাবতে লাগবে। তাহলে আমরা এই টার্মটাকে যদি 0.4-এর মাথায় বারকে যদি ভেঙে লিখি, তাহলে কত হয়ে যাবে? 4/9। অনুরূপভাবে এটাকে যদি ভাঙি, তাহলে আমি বলেছিলাম যে পুরো সংখ্যাটাকে আগে লিখে দিলাম, তারপরে যার মাথায় বার নেই তাকে বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলাম। 5-এর মাথায় তো বার নেই, যটা সংখ্যার মাথায় বার আছে তটা 9, আর যটার মাথায় বার নেই তটার জন্য একটা 0। 5-এর মাথায় বার নেই তো একটাই অঙ্ক, যার মাথায় বার নেই তো একটা 0। ক্লিয়ার? অনুরূপভাবে এখানে বিয়োগ 52 হয়ে গেল, 52 না, সরি, এখানে একটু আমরা ভুল লিখেছি, 52 না, এখানে হচ্ছে 1 সেকেন্ড, যে 52 লিখে 2-এর মাথায় বার। তাহলে আমরা কি করব এখানে, যে 52 লিখব, বিয়োগ কত করব? 5, আর নিচে কত দিয়ে দেবো? 9 0। কেন 9 0 দিলাম? যে যটার মাথায় বার তটার জন্য, এই যে 52-এর যদি এইভাবে লিখি, কীভাবে ভগ্নাংশে আমরা কনভার্ট করব, যে পুরো সংখ্যাটাকে আমরা লিখে দেব, যার মাথায় বার নেই তাকে বিয়োগ করে দেব, আর যটার মাথায় বার আছে তার জন্য তটা 9, আর যটার মাথায় বার নেই তার জন্য তটা 0। ক্লিয়ার? এইভাবেই তো করছিলাম, তো এটাই আসলো। আচ্ছা, তাহলে এখানে কি হয়ে গেল? 4/9, আর এখানে হচ্ছে 562, 9 0, আর এখানে হচ্ছে বিয়োগ চিহ্ন থাকবে, তো 47/90। এবার তাহলে আমাদের লসাগু কত হয়ে যাবে? লসাগু হয়ে যাবে 990, আর এখানে তাহলে হয়ে যাবে, তোমরা যোগ ভাগ করো, ভগ্নাংশে যোগ বিয়োগ করলে 440, এখানে 562, আর এখানে বিয়োগ হচ্ছে 47 গুণন কত হয়ে যাচ্ছে? 11, তাই না? 47 গুণন 11 মানে হচ্ছে 7 51, 517। তো 500 আমি 17 লিখে দিলাম। তো এখানে যোগ বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে আমাদের? 440, আর 562 থেকে 517 বিয়োগ করলে হচ্ছে 45, তো 990/45। তো 900, তাহলে উপরে কত? 885/990। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে
কোনটি? আমরা এবার এটাকে আমাদেরকে দশমিক ভগ্নাংশে খুব ধীরে ধীরে করছি, খুবই কেয়ারফুলি তোমরা দেখবে কিন্তু, হ্যাঁ একটু কেয়ারফুলি দেখবে। আচ্ছা, এবার 885 থেকে যদি আমি 990 বের করতে চাই, কিভাবে আমরা ভাববো? যদি আমরা দশমিক পুনরাবৃত্ত দশমিক ভগ্নাংশের আকারে, মানে এই যে পুনরাবৃত্ত দশমিক ভগ্নাংশের আকারগুলোতে যদি ফিরে যেতে চাই এই সরল ভগ্নাংশটি থেকে, হ্যাঁ, তাহলে কিভাবে যাব? দেখো, তোমার এতটুকু মনে এখানে আমাদের কটার মাথায় কটা 9 দেখতে পাচ্ছ? দুটো 9 দেখতে পাচ্ছ। তার মানে আমি যেটা বুঝলাম যে আমার দুটো সংখ্যার মাথায়, শেষের যে দুটো সংখ্যার মাথায় অর্থাৎ 85-র মাথায় বার আছে, তার কারণেই দুটো 9 এসছে, কারণ শেষের দিক থেকে বার হয়, তাই না? শেষের দিক থেকে বার হয়। আচ্ছা, আর 0 একটা আসছে কেন? কারণ একজনের মাথায় অবশ্যই বার নেই, সেই এখানে কত 885 কেন, 485 হবে, তাই না? তো 485, তো দুটোর মাথায় বার ছিল, ভালো করে বুঝে নিও, দুটোর মাথায় বার ছিল তাই দুটো 9 এসছে, আর একজনের মাথায় বার নেই তাই একটা 0 এসেছে। তো যার মাথায় বার নেই তাকে আমরা বিয়োগ করি, তো আলটিমেট আমাদের কত হয়ে যাবে বলো তো? বিয়োগ করি, এখানে বিয়োগ করার পরে 485 টিকতে হবে, তাই না? একটু দাঁড়াও, তোমাদের একটু কনফিউশন হয়ে যাবে তোমরা। আমি আগে অ্যান্সারটা তোমাদেরকে লিখে দিচ্ছি, ঠিক আছে? দেখো তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? 0, আমি একটু ব্যাক ক্যালকুলেশন করে দেখো, আমি দেখাচ্ছি, হ্যাঁ। 4 8 আমি বলবো 9, কেন 4? আর মাথায় হচ্ছে 8 9-এর মাথায় বার, ওকে? 4 8 9 মাথায় বার কেন? ডিরেক্টলি তোমরা এভাবে করতে পারবে যে এই শুরুর, যেহেতু একটা 0 আছে, তো তোমরা এই শুরুর সংখ্যাটাকে যোগ করে দিবে এবং শেষের দুটোর মাথায় বার দিয়ে দেবে। ক্লিয়ার? কেমন করে? যদি তোমরা এখান থেকে ফিরে আসো তাহলে দেখো, আমি একটু আগে বলেছিলাম যে পুরো সংখ্যাটি গিয়ে লিখে দাও, যার মাথায় বার নেই তাকে বিয়োগ করে দাও, যটার মাথায় বার আছে তার জন্য তটা 9, আর যার মাথায় বার নেই তার জন্য একটা 0। তাহলে আলটিমেট আমাদের অ্যান্সার কত আসলো? 485/990। পেলে কি না? সেম অ্যান্সার পেলে কি না? বুঝতে পারলে? তো এটা জাস্ট তোমাদেরকে মনে রাখতে হবে যে কীভাবে কনভার্সনটা হয়, ওকে? তো যদি মনে হয় যে তোমাদের এই জিনিসটির উপর আরও একটু ক্লাসের দরকার আছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি পুনরাবৃত্ত দশমিক ভগ্নাংশের উপর আরেকটা এক্সট্রা ক্লাস নিয়ে আসবো, সেখানে পুরো জিনিসটা আলোচনা করে দেবো, ওকে? তো চলো, প্রথমের দিকে একটা অঙ্ক আমাদের, তাহলে পুনরাবৃত্তের দশমিক ভগ্নাংশের আমাদের যোগ বিয়োগের পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। পুরো যে কনসেপ্টগুলো ছিল আমি মনে হয় তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, না হলে আমি তো বললামই, জানাবে আমাকে কমেন্ট বক্সে জানিও যে পুনরাবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগের উপর আরও কোনো তোমাদের যদি ক্লাসের প্রয়োজন হয় অবশ্যই জানাবে। তো এবার আমাদের কিছু দশমিকের যোগ ভাগ গুণ বিয়োগের কিছু অঙ্ক। তো অনেকেরই হয়তো দশমিকের যোগ ভাগ গুণ বিয়োগে একটু সমস্যা হয়, সেই জন্যই ক্লাসটি। তো আশা করি তেমন কোনো প্রবলেম হবে না। তো তোমরা জানো যে দশমিক আমরা যদি যখন 10 দিয়ে গুণ করি, বা একের পিঠে 0 থাক বা একটা 0 দিয়ে গুণ করি, মানে একের পিঠে একটা 0 দিয়ে গুণ করি, তখন দশমিক গুণ করলে ডান দিকে শিফট হয় 1 ঘর, আর ভাগ করলে বাম দিকে 1 ঘর শিফট হয়। তো এক্ষেত্রে প্রথম টার্মটিতে আমাদের কত হয়ে এসে যাবে, যে গুণ করার পরে দশমিক 1 ঘর ডান দিকে শিফট করে গেল, তাই না? আর এবার তোমাদের এখানে যখন আমরা গুণ করব তখন কি হয়ে যাবে? দশমিক কয় ঘর ডান দিকে শিফট হবে? 2 ঘর ডান দিকে শিফট হবে, তাই না? দেখো হয়ে গেল। তো তোমাদের মনে মনে এই কাজটুকু করে নিতে হবে, তোমার দশমিকের আকারটা গুছিয়ে নেবে। জাস্ট এই অঙ্কগুলোর ক্ষেত্রে যদি আমি ট্রিক বলি, তাহলে ট্রিক হচ্ছে তোমার দশমিকের পজিশনটা ফাইন্ড করা। অনুরূপভাবে এখানে যদি 1000 দিয়ে গুণ করি, তাহলে দশমিক আমার 3 ঘর শিফট হবে, বুঝলে? তার মানে আমি 3 ঘর এইভাবে লিখে দিলাম, তাই না? তো তোমাদের এই অঙ্কটা ট্রিকই থাকবে যে আমার দশমিকের পজিশনটা কোথায় আছে, তারপরে তো ব্যাপারটা খুবই সোজা, ঠিক আছে? তো তারপরে হয়েই যাবে, ওকে? আচ্ছা, এখানে একটু সমস্যা হচ্ছে যে আমাদের এখানে বিয়োগ চিহ্ন ছিল, ওকে? তো আলটিমেট আমার অঙ্কটাকে সাজালে কী হচ্ছে, যে 21.3 প্রথম টার্মটুকু, তারপর টার্মটু 321.3, তারপরে হচ্ছে 21212, ওকে? তো আমরা প্লাসগুলোকে যোগ করে নিচ্ছি প্রথমে। তো প্লাসগুলোকে যোগ করব, দেখো আমাদের অ্যান্সার কত হবে তোমরা ভাবো তো, যে আমি যদি 321 থেকে 21.3 বাদ দেই, তার মানে আমার কত হচ্ছে?
আমার তো বড় টার্মটা 2122 থেকে গেল, আর সেখান থেকে আমাদের 300 বিয়োগ করতে হচ্ছে, তাই না? তো আমাদের অ্যান্সার কখনোই মানে 1800-র কাছাকাছি হবে। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন সি। হ্যাঁ, আর এভাবে দশমিক দিয়ে ভাবলে 0.2 শেষে থাকবে। হ্যাঁ, 0.2 দিয়ে দেখতে পারো। তো 0.2-তে দুটো আছে, আর 180 দিয়ে তো হতেই পারে না। তো আমাদের অপশন ডি হতে পারে না, অপশন সি হবে। হ্যাঁ, তো এইভাবে তোমরা ভাবতেই পারো। ওকে, তো এগুলো তেমন কোনো কঠিন ব্যাপার না, জাস্ট আমি তোমাদেরকে অ্যাপ্রোচগুলো শেয়ার করছি। কি অ্যাপ্রোচ শেয়ার করছি যে তোমরা কীভাবে ভাববে। ক্লিয়ার? ওকে, নেক্সট অঙ্ক দেওয়া, চলো। হ্যাঁ, নেক্সট অঙ্ক আমাদের সিঁড়ি ভাঙার অঙ্ক। সিঁড়ি ভাঙার অঙ্ক, দেখো সিঁড়ি ভাঙা অঙ্কের অনেক নিয়ম আছে, অনেক শর্টকাট আছে, অনেকেই অনেক শর্টকাট করায়, কিন্তু এর এত শর্টকাট আছে কি বলবো। অঙ্কটা ডিফারেন্ট অঙ্কের জন্য ডিফারেন্ট শর্টকাট হয়ে যায়। এখানে যদি তোমরা সবগুলোতে এক এক দেখতে পাচ্ছ, তো এটার জন্য শর্টকাট আছে। আবার যদি এক না থাকে, এখানে যদি তোমার ডিফারেন্ট প্লাস মাইনাস বিভিন্ন এক আছে, কখনো 2 আছে, কখনো অন্য সংখ্যা আছে, তখন তোমরা একদম কনফিউজ হয়ে যাবে। তো আমি বলবো যে এটাতে শর্টকাটের কোনো তেমন যদি মনে রাখতে পারো ভালো, আর বেসিক দিয়ে করাটাই আমি এখানে তোমাদেরকে প্রেফার করবো, কারণ একটা অঙ্ক থাকবে খুব সহজেই এবং যথেষ্ট সময় পাবে তোমরা পরীক্ষায় অঙ্ক করার। ওকে, তো এটাকে যদি করি তাহলে আমাদের কি হয়, কিভাবে করি আমরা? প্রথমে সিঁড়ি ভাঙি। কীভাবে সিঁড়ি ভাঙি? যে প্রথমে আমাদের এইটুকু জায়গার যোগ করতে হয়। তো এইটুকু জায়গায় যোগ করলে কত হয়ে যাচ্ছে? 3/2। এবার তারপরে কি করব, যে আমার আলটিমেট তাহলে কি হয়ে কেমন এসে গেল ফিগারটি এরকম এসে গেল, যে 1 + 1 / 3/2, তাই না? তারপরে লাইনে কি হয়ে যাবে? তারপরে লাইনে আমরা আবার লিখব যে 1 প্লাস এই 3/2কে, এখানে আমরা একটা জটিল ভগ্নাংশ দেখতে পাচ্ছি, যে জটিল ভগ্নাংশ কি 1কে 3/2 ভাগ করছি, তাহলে এখানে উল্টে যায়। আমি বলেছিলাম যে ভাগ করলে, ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ করলে কি হচ্ছে? উল্টে যায় ভগ্নাংশটি। তাহলে এটা হয়ে গেল। তারপরে তোমরা কীভাবে করবে, যে নিচে এখানে কত হচ্ছে? 5/3। তারপরে সেই 5/3কে উল্টে দিলে 3/5। তো আলটিমেট আমার অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 8/5, যেখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনোটি নয়। ক্লিয়ার? তো খুবই ইজি একটা অঙ্ক, সিঁড়ি ভাঙা অঙ্ক। তো এটা অঙ্ক ঠিক একইভাবে করবে। তো কীভাবে করব? প্রথম টার্মটুকু দেখো আমাদের কত আছে। প্রথম টার্মটুকুকে আমরা সিম্পলিফাই করে নিই। 5 × 2 = 10, 13/5 হয়ে গেল। আচ্ছা, পরের টার্মটুকু নিয়ে আমরা ভাববো এবার, যে এইটুকু মানে কত? এইটুকু মানে হচ্ছে 3 × 2 = 6, 8/3। 8/3কে এক উল্টে যাবে, তাই না? তো আলটিমেট নিচে কত পড়ে যাচ্ছে? 3/8, তাই না? তো 13/5 এখানে আমাদের কত থাকবে? এখানে বিয়োগ করো, নিচে কত থাকবে আমাদের? 5/8। তো 5/8 উল্টে গেলে কত হবে? পরের লাইনে আমি লিখছি 8/5। তো কত হয়ে যাবে? এবার হরে আমাদের 5ই থাকবে, আর উপরে 13 থেকে 8 বিয়োগ করলে 5 থাকবে। তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? 1। ওকে, তো এই ছিল অঙ্কটা। তো সিঁড়ি ভাঙা অঙ্ক আশা করি সবারই জানা, তেমন কোনো কঠিন ব্যাপার না, কিন্তু আমি মনে করে দিচ্ছি এই অঙ্কগুলো থাকতে পারে। নেক্সট, তারপরে আমাদের একটা বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা কিন্তু অনেক পরীক্ষায় তোমাদের এই ধরনের অঙ্ক তোমরা দেখতে পারবে, যে রুট দিয়ে দশমিকের বিভিন্ন স্থান পরিবর্তনের মাধ্যমে তোমাদেরকে অঙ্ক করতে বলবে। তো খুবই একটি ইম্পর্টেন্ট অঙ্ক বলবো আমি এটাকে। তো তোমাদের এখানে বলে দিয়েছে যে 1521-এর রুট 39। তো এবার তোমাদের এই টার্মটির ভ্যালু বের করতে বলেছে। তো এটাকেও তোমরা ফার্স্ট মেথডে করতে পারো। তো কিভাবে করবে? তোমরা প্রথমে বেসিক্সভাবে দেখে নাও যে তোমরা কীভাবে ভাবতে পারো, যে আমি 1521 কে আমি যদি দশমিকটাকে যদি ভেঙে লিখি, তারপরে আমি রুটটা দিয়ে দিই, তাহলে দেখতে এরকমই হবে, তাই না? তারপরটাতে কত হবে? 1521 বাই আমার 4টা শূন্য হয়ে যাবে, আর রুটটা থেকেই যাচ্ছে, তাই না? 1521 বাই এখানে কটা হয়ে যাবে? 6টা শূন্য হয়ে যাবে, তাই না? 6টা শূন্য হয়ে যাবে। এবার যদি 1521-এর রুট করি, তাহলে আমাদের 39 আছে, আর নিচে কত? 10, আর অনুরূপভাবে এখানে 39, আর এখানে আসবে, এখানে 4টা শূন্য ছিল, তাই না? তো 2টো শূন্য আসবে, আর এখানে 39 বাই তোমাদের কত আসবে? 3টে শূন্য। তো যেটা জিনিস আমি বলতে চাইলাম, যে তো এটাকে ভাঙলে আমার আলটিমেট কী হবে, যে যদি পয়েন্টের আকারে ভাঙি, তোমরা যদি প্রথমেই একবারে গেস করতে পারতে তাহলে তো হয়েই যেত অ্যান্সার। তো আমাদের অ্যান্সার একবারে অপশন বি হয়ে যেত। আমরা তখন প্রথমেই বুঝতে পারতাম কীভাবে, আমি সেটা পরে বলছি। তারপরে এটা এই পরের টার্মটা এটাকে সাজালাম, তারপর টার্মটাকে যদি সাজাই তাহলে কী হবে? পয়েন্ট আমাদের 0.39 এরকম পাবো। তারপরটাকে যদি সাজাই তাহলে 0.039 পাবো। তো আমাদের অ্যান্সার কী আসছে? তুমি দেখতেই পাচ্ছ যে আমাদের অ্যান্সার কত দিয়ে শুরু হবে?
3 দিয়ে শুরু হবে বা 3-র কাছাকাছি কোনো সংখ্যা দিয়ে শুরু হবে। 43 তো হতেই পারে না, 432 হতে পারে না, আর দশমিকের সামনে তো কিছু না কিছু থাকবেই। ঠিক আছে, এভাবে অপশন তোমরা এলিমিনেট করতে পারো। তো যোগ করলে 3 to 9ই আসবে এরকম। ওকে, তো এইভাবে তোমরা কিন্তু জিনিসগুলো গুছিয়ে খুব সরল সহজে কিন্তু করতে পারো। হ্যাঁ, তো আমি মনে করছি না যে এটার জন্য তেমন কোনো শর্টকাট তোমাদের মেথড জানার দরকার হবে, কি মনে হবে না। জাস্ট ট্রিক অ্যাপ্রোচটা কী থাকবে, অ্যাপ্রোচটা থাকবে যে 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 দশমিকের পজিশনটা পজিশন ফাইন্ড করা। ওকে, এটাই হচ্ছে তোমাদের মেইন ট্রিকটা থাকবে যে দশমিকটা আমার কেমন কোন পজিশনে থাকতে পারে, কয় অঙ্কের ঘরের পরে থাকতে পারে। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবে। ওকে, দেন এই অঙ্কটাতে একইভাবে একই রকম আছে, কিন্তু একটু ট্রিক করে দেওয়া আছে। ট্রিকগুলোটা কি দেখো, এখানে আমার ভ্যালু দিয়েছে 82.81 এর আমাকে রুট কত দিয়েছে 9.1, কিন্তু আমাকে 82.81 এখানে বানিয়ে নিতে হবে সবগুলোতে। তো প্রথমত আমাদের প্রথম সংখ্যাটা যদি দেখি যে 82.81, সেখানে আমার ভাঙালে কত হচ্ছে, 4 ঘর পরে শূন্য আছে, তাই না? কিন্তু আমি লিখবো কীভাবে, আমি একবারেই লিখছি। দেখো যে আমার 4 ঘর পরে শূন্য আছে, তো আমি কি করব যে 2 ঘর পরে শূন্য আমি দিয়েই দিলাম, আর তাহলে তার মানে দুটো শূন্য দিয়ে আমার ভাগ করা হয়ে গেল, তো একটা শূন্য পড়ে থাকবে। তার মানে এখানে যটা শূন্য আমি পাবো, মানে ঘর পরে শূন্য আছে তার থেকে 2 ঘর কম আমি নিচে লিখব। কেন? কারণ আমাদের এখানে 2 ঘর সরিয়ে লিখতে হবে, তাই না, দশমিকটা। আচ্ছা, আবার লিখছি। তো আমার পরের যে টার্মটা আছে সেখানে কত, 8 2 8 1 বা 8 2 8 1, তো ক ঘর আছে, 6 ঘর আছে, তাই না, 6 ঘর আছে। তো 6 ঘর যদি থাকে, কটা লিখলাম, 3 6, 6-এর মধ্যে আমি কটা লিখবো, 4টা লিখবো। কেন 4টা লিখবো? কারণ আমাকে 2 ঘর দিয়ে ভাগ করে দিতে হচ্ছে এখানে, তবেই তো আমার এই যে টার্মটা আছে সেটা আসবে, তাই না। তো আমার 4টা পড়ে থাকলো। তারপরে আবার যদি আমি পরেরটাতে লিখি, এখানে ক ঘর আছে, 8 ঘর আছে। তো 8 ঘর মানে আমি লিখে দিচ্ছি, আচ্ছা 8টা লিখতে লাগবে, তাই না। 8টা হয়ে গেছে, হ্যাঁ 8টা হয়ে গেছে। তো আমি লিখবো কীভাবে, 8 2 8 1 লিখবো, আর নিচে কত ঘর দিয়ে দেবো, 8টার থেকে 2টো চলে যাবে, কারণ হচ্ছে আমার দশমিক এখানে দিতে হবে, তাই না, 2 ঘর পরে দিতে হবে। তার মানে আমার নিচে কটা পড়ে থাকবে, 6টা পড়ে যাবে। এখানে হয়ে গেল 5টা 6টা। এই হচ্ছে ব্যাপারটা মূলত। ভেঙে যদি আমি বলি তাহলে এইভাবেই হবে। এবার দেখো তোমরা উপরে কিন্তু টার্মটা পেয়ে যাচ্ছ, যে এই যে টার্মটা এখানে দেওয়া আছে সেটা পেয়ে যাচ্ছ। তো আমার রুট করে দিলে 9.1 হবে, আর নিচে 100√10 হয়ে যাবে। অনুরূপভাবে এখানে 9.1 হয়ে যাবে, আর এখানে তোমরা দেখছো 10,000-এর রুট মানে 100 হয়ে যাবে, আর এখানে আবার 9.1 হবে, আর এখানে তোমরা পাবে 1000, তাই না, 1000। এবার ব্যাপারটা হলো যে তোমাদেরকে পয়েন্টের পজিশনটা ফাইন্ড করতে হবে। তো তোমরা কি গেস করতে পারছো যে পয়েন্টের পজিশনটা কেমন হবে? দেখো, আমরা একবারেই বুঝতে পারছি যে অ্যান্সার কখনোই অপশন বি হতে পারে না, অপশন এ হতে পারে না, অপশান ডিও হতে পারে না। কেন? এই প্রথম টার্মটিকেই বলে দেবে। কারণ দেখো, সবথেকে বড় টার্ম তোমার কোনটি? লার্জেস্ট টার্ম হচ্ছে তোমার প্রথমটি, তাই না, লার্জেস্ট টার্ম হচ্ছে প্রথমটি। কেন? যদি প্রথম টার্মটিকে আমি সাজাই, ফার্স্ট টার্মটিকে যদি সাজাই দশমিকের পয়েন্ট থেকে, তাহলে আমি কত হচ্ছে, আমার হর সব থেকে, কেন আমি বৃহত্তম বলছি, কারণ হরটা দেখো না, যে যার হর যত ছোট হবে, কারণ লবগুলো তো সবার ক্ষেত্রে একই, লবগুলো একই, লবগুলো সেম। তো যার হর বড় সেই ভগ্নাংশটি তত ছোট হয়ে যাবে। তো আমার প্রথম ভগ্নাংশের হর হচ্ছে সব থেকে ছোটো, তাহলে প্রথম ভগ্নাংশটি ডিসাইড অলমোস্ট করেই দেবে যে আমার অ্যান্সার কত হতে পারে। সব থেকে বড়ো তো এটি। তো আমার সব থেকে বড়ো টার্মটা যদি 0.9 হয়, তো 100-র ঘরে তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না। করে দেখো না। তো আমি যদি 0.91কে পরের টার্মটাকে যদি সাজাই, তাহলে 2 ঘর পরে দশমিক, তার মানে 0.091, তারপরটা 3 ঘর, 1 2 3 1, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো অ্যান্সার আমাদের কত আসবে, 0 9 একে 10, কত হচ্ছে, 9 একে 10 হাতে, হ্যাঁ 9 2 1 হাতে 1 10, আর 1 চলে আসছে। তো আমার প্রথম টার্মটিই কিন্তু, ফার্স্ট টার্মটিই কিন্তু আমাকে হিন্টস দিয়ে দিচ্ছে যে আমার অ্যান্সার কী হতে পারে, এটা হিন্টস দিয়ে দিচ্ছে। হ্যাঁ, অ্যান্সার হিন্টস দিচ্ছে, তাই না। ফার্স্ট টার্ম gives hint what the answer could be.
ক্লিয়ার? ওকে, এবার পরের অঙ্ক, যে কিছু অ্যারিথমেটিকের প্রবলেম বিষয়, মানে পাটিগণিত রিলেটেড আমাদের ভগ্নাংশের। তো এই ধরনের আরও একটা ক্লাসে থাকবে, আমি পাটিগণিতের রিলেটেড কিছু আরও অঙ্ক নিয়ে আসবো। ওকে, তো এবার এই অঙ্কটিতে দেখো যে কোনো সংখ্যার, তো ক্লাস বেশ লম্বা হয়ে গেল, ছোট জিনিস কিন্তু তারপরে লম্বা হয়ে গেল। হ্যাঁ, তো বলছে কোনো সংখ্যার 5/6 অংশ নিতে বলছে এবং সংখ্যাটি 4/5 অংশ নিতে বলেছে, আর তাদের মধ্যে ডিফারেন্স কত? 1 বেশি, প্রথম ভগ্নাংশটা। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে পার্সেন্টেজের চ্যাপ্টারে আমি বলেছিলাম যে একই সংখ্যার 5/6 অংশ আর 4/5 অংশ নিতে বলছে। একটি সংখ্যা, সেম সংখ্যার আমাকে কি নিতে বলেছে? 5/6 অংশ, আর সেম সংখ্যারই 4/5 অংশ নিতে বলেছে। তো তোমরা সেখানে কি দেখবে? হরকে দেখবে। কাকে দেখবে? হর। যে 5 আর 6 আমাদের হর আছে, তাহলে সেই হরের লসাগুটা লিখে দেবে। কি লিখে দেবে? হরের লসাগু, এলসিএমটা লিখে দিলে। তাহলে আমাদের 5/6 করলে তাহলে প্রথম অংশটুকু কত আসবে? 25x, আর পরেরটুকু কত আসবে? 24x। ওকে, আর তাদের মধ্যে ডিফারেন্স কত দেখতে পাচ্ছ? কত? 1 বেশি, তাই না? আর আমাদের এখানে কিন্তু x বেশি, তাহলে কি হয়ে যাচ্ছে? x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1। আর আমাদের অরিজিনাল যে সংখ্যাটি হচ্ছে মূল সংখ্যা, যে সংখ্যাটি কত? সংখ্যাটি হলো আমাদের কত? 30x, দ্যাট ইজ 30 ইন্টু আমাদের 1। ওকে, তার মানে আমাদের অ্যান্সার কোনটি গেল? অপশনে। ক্লিয়ার? তো জাস্ট এই হিন্টসটা মনে রাখবে যে আমাদের হরই ডিসাইড করে দেবে যে আমাদের সংখ্যাটিকে কী ধরতে হবে। তারপরে বলেছে কিছু টাকার 2/3 অংশ হচ্ছে 240, তার কত? 5/6 অংশ কত? ঠিক আছে, তো তুমি এখানে হর দিয়ে ডিসাইড করো যে এখানে হর কত? 3 আছে, এখানে 6 আছে, তো 3 আর 6-এর তুমি লসাগু 6x ধরে নাও। ওকে, তাহলে প্রথমে 2/3 বলেছে কত? 2/3 মানে 6x-এর যদি 2/3 করি তাহলে কত হবে? 2/3 করলে আমার হচ্ছে 4x, তাই না? 4x, সেই 4x মানে কত বলেছে? 240 টাকা। 240 টাকা, তার মানে x ইকুয়াল টু কত? 60 টাকা, তাই না? 60 টাকা। এবার আমার অ্যান্সার বের করতে হবে। তো মূল সংখ্যা, ফাইনাল অ্যান্সার কি? যে আমার যে মূল সংখ্যাটা আছে সেই মূল সংখ্যার 5/6 অংশ নিতে বলেছে। 5/6 অংশ মানে কত? 5x, আর 5x, এক্সের ভ্যালু যেহেতু 60, এক্সের ভ্যালু যেহেতু 60, তাহলে আমাদের মূল সংখ্যা কত হয়ে গেল? সেই 5/6 অংশের ভ্যালু কত হয়ে গেল? 300 টাকা। ক্লিয়ার? তো এটাই অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? তো এইভাবে জাস্ট তোমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। আর যদি অংশ দিয়ে যাই, ওকে, এই অঙ্কটিতেও আমরা যদি অংশ দিয়ে যেতাম তাহলে কীভাবে যেতাম? যে কিছু টাকার 2/3 অংশ 240 টাকা, বললাম যে 2/3 অংশের ভ্যালু 240, তারপরে বলবো 1 অংশের ভ্যালু হচ্ছে কত? 360। ঠিক আছে, তারপরে 360-এর আমার 5/6 অংশ বের করতে হবে। ওকে, তো সেক্ষেত্রেও কত হয়ে যাবে? 300। ওকে, তো তেমন কোনো কঠিন ব্যাপার না, ব্যাপারগুলো একই। জাস্ট পরবর্তীতে তোমরা যদি এভাবে ভাবো, যে হর দিয়ে যদি ভাবো, অন্যান্য অঙ্কতে আমরা যখন বিভিন্ন চ্যাপ্টারের অঙ্কগুলো করব, আর সেখানে দ্রুত কিছু অ্যাজাম করতে হবে, তোমাকে ধরে নেওয়ার ব্যাপার থাকবে, সেই অঙ্কক্ষেত্রগুলোতে কিন্তু তুমি এইভাবে তখন ভাবতে পারবে। ওকে, তো সেগুলো মানে সেই জিনিসটা বিল্ড আপ করার জন্যই কিন্তু মূলত আমি তোমাদেরকে এইভাবে বলছি। এমনটা না যে এইভাবে করলে খুব সোজা হয়ে যাবে অঙ্কটি, মোটেও না, কিন্তু এইভাবে ভাবলে তোমাদের পরবর্তীতে অঙ্কে হেল্প হতে পারে। ওকে, তারপরে যে এক ব্যক্তি তার আয়ের 2/5 অংশ স্ত্রীকে, 1/5 অংশ পুত্রকে, তো তো নর্মালি আমরা যদি করি, যে আমি যেভাবে বললাম সেটা বাদ দিয়ে যদি আমরা নর্মালি ভগ্নাংশের, আচ্ছা আমি যেটা প্রথমে আমরা নর্মালভাবে দেখছি, নর্মাল মেথড দিয়ে, যেটা অংশের মেথড দিয়ে, যে একটা টাকার 2/5 অংশ স্ত্রীকে দিয়েছে আর 1/5 অংশ পুত্রকে দিয়েছে, তাহলে কত অংশ দিল? 3/5 অংশ দিল। বাকি কত থাকলো? বাকি অংশ কত? বাকি অংশ হচ্ছে যে টোটাল যদি 1 অংশ হয়, সেখান থেকে স্ত্রী এবং পুত্রকে 3/5 অংশ দিয়েছে, আর সেখান থেকে পড়ে থাকলো কত? তাহলে বাকি অংশ থাকলো 2/3 অংশ। বা ডিরেক্টলি আমরা বলতে পারি যে 5/3 ভাগ দিয়ে দিয়েছে, 5/3 ভাগ দিয়ে দিয়েছে, তো পড়ে আছে কত? 5/2 ভাগ। ওকে, আর এরপর হাতে থাকে কত? 4000 টাকা। তাহলে তার আয় কত? তাহলে আমাদের এরপর যে বাকি অংশ আছে, যে এই 2/5 অংশের ভ্যালুই হচ্ছে আমাদের কত? 4000 টাকা। তাহলে 1 অংশের ভ্যালু, 1 অংশ মানে তার আয়, মানে পুরোটা তো 1 অংশ, তাই না? অংশের ক্ষেত্রে তো একই হচ্ছে 100%, তাই না? তাহলে কত হচ্ছে আমাদের? তো আমাদের 1 অংশের ভ্যালু হয়ে যাচ্ছে 10,000 টাকা। ওকে।
তো এইভাবে ভাবতে পারি। অথবা আমি তোমাদেরকে যেমন বললাম যে হর যদি আমি তোমরা দেখো যে হরকে যদি তোমরা কনসিডার করো যে তার ইনকাম আমি ধরে নিলাম কত 5x। কেন ধরলাম 5x? কারণ হরের আমি লসাগু দিলাম, 5 আর 5-এর লসাগু তো 5ই হবে, তাই না? তাহলে স্ত্রীকে কত পাচ্ছে, ওয়াইফ কত পাচ্ছে তার আয়ের? ওয়াইফ পাচ্ছে 5x-এর যদি আমরা 2/5 অংশ করি, মানে 2/5 অংশ আমি লিখে দিচ্ছি, 2/5 অংশ যদি করি তাহলে আমি কত পাচ্ছি আমি 2x। আর সান কত পাচ্ছে? সান পাচ্ছে 1/5, মানে হচ্ছে এক্স পরিমাণ, তাই না? তার মানে দুইজনে মিলে কত পেলো? দুইজনে মিলে পেলো 3x ইউনিট। তো বাকি কত? বাকি অংশ হচ্ছে 2x ইউনিট, যার ভ্যালু হচ্ছে 4000। তাহলে আমাদের 2x এর ভ্যালু 4000, তাহলে 5x এর ভ্যালু কত? 5x এর ভ্যালু হচ্ছে 10,000। হ্যাঁ, এটাই হচ্ছে তার ইনকাম, তাই না? এটা ইনকাম। তো বিভিন্নভাবে তোমরা ভাবতে পারো, তেমন কোনো ব্যাপার নেই এখানে। সোজা অঙ্ক আমরা অনেকভাবে ভাবতে পারি, হ্যাঁ না? মূলত তো কঠিন অঙ্কে অনেকভাবে ভাবাটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট, তাই না? সোজা অঙ্কে বিভিন্নভাবে ভাববো, বিভিন্ন শর্টকাট বলবো, সেটা তেমন কোনো ম্যাটার করে না, ঠিক আছে? সোজা অঙ্ক সোজাভাবেই ঠিক আছে। এরপরের কোশ্চেনটাতে দেখো, এটা একটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুরো আমি বলবো যে পুরো শিটের মধ্যে একটা সুন্দর অঙ্ক। হ্যাঁ, যে আমার বলছি একটি জলপূর্ণ বালতির ওজন কত? 25 কেজি। জলপূর্ণ বালতি মানে কি? একটা বালতিতে আমার কি, যদি জলপূর্ণ একটা বালতির যদি ওজন করি, যদি পূর্ণ বালতির তে জল 1 অংশ থাকে, তো 1 অংশ জল এবং বাকেটটার ওজন মিলেই তো 25 কেজি হচ্ছে, তাই না? 25 কেজি হচ্ছে। এবার যদি জলটা 1 অংশ না থেকে 2/3 অংশ জল থাকে, আর সঙ্গে তো বাকেটের ওজন নিতেই হবে, তাহলে কত কেজি হচ্ছে? মানে 2/3 অংশ, 3 ভাগে 2 ভাগ যদি জল পূরণ থাকে, তাহলে বাকেটটার ওজন জলসহ কত হয়? 20 কেজি। তো এখান থেকে যদি তোমরা বিয়োগ করে দাও, তাহলে কি হয়ে যাবে? বাকেট কেটে গেল, আর এখানে পড়ে থাকলো 5 কেজি। আর এদিকে 1 অংশ থেকে 2/3 অংশ বিয়োগ দিলে কত হচ্ছে? বিয়োগ দিলে হচ্ছে আমাদের 1/3 অংশ। তো 1/3 অংশের ওজন কত হয়ে গেল? 5 কেজি, তাই না? তো 1/3 অংশের ওজন 5 কেজি, তাহলে 1 অংশ কি? 1 অংশ এটা কি? এটা ছিল জল, ওয়াটার। তো 1 অংশ জল মানে সমগ্র জল কতটুকু ধরে? 15 কেজি। ওকে, এবার দেখো যে আমার 25 কেজি যখন পুরো বালতিটা ভর্তি থাকে, তখন ওয়াটার 1 অংশ জল, ওয়াটার প্লাস বাকেট কত থাকছে? 25 কেজি। সেখান থেকে জল আমি যদি বাকেটের ওজন বের করতে চাই, তাহলে জল বাদ দিয়ে দেবো, পুরো বালতিতে যে জল ধরে সেটা হচ্ছে আমাদের 15 কেজি। তার মানে বাকেটের ওজন কত হয়ে গেল? 10 কেজি। ক্লিয়ার? ওকে, তো এটাই হলো আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যে এক ব্যক্তি তার আয়ের 5/8 অংশ সংসার খরচ, 1/8 অংশ ছেলের শিক্ষায়। ওকে, তো ওই একইভাবে তোমরা দুভাবেই করতে পারো। নর্মালভাবে যদি করি যে 5 ভাগের 8 ভাগ আয়ের 5 ভাগের 8 ভাগ হচ্ছে তিনি এক্সপেন্ডিচার করেছেন, আর এডুকেশনের জন্য কত? 1/8 অংশ। তার মানে টোটাল খরচ কত হয়ে গেল? 6/8 অংশ। বাকি কতটুকু? বাকি হচ্ছে 2/8 অংশ। কীভাবে? 1 অংশ থেকে যদি 6/8 বিয়োগ করে দিই, তাহলে 2/8ই তো হয়, তাই না? তো তিনি সেই টাকাটা কি করেন? যে বাকি টাকাটা সঞ্চয় করেন। তার মানে আমি বলবো যে 2/8 অথবা 4 ভাগের 1 ভাগ মানেই হচ্ছে কি? 4 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 2000 টাকা। তাহলে 1 অংশ বা সমগ্র আয়টা কত? তার আয়টা হচ্ছে, আচ্ছা এটা অংশ সুন্দর করে লিখে দিচ্ছি, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? 8000 টাকা। এভাবে ভাবতে পারো, অথবা আমি যেভাবে বললাম যে তোমরা যদি ইনকাম 8x ধরে নাও। কেন ধরলাম? যে হরটাকে দেখো, তাই না? আর তাহলে খরচ কত? যে 5 ভাগের 8 ভাগ, দ্যাট ইজ ইকুয়াল টু 5x। আর এডুকেশানে কত? এডুকেশানে হচ্ছে 1/8 অংশ, তার মানে হচ্ছে x, ঠিক আছে? আর দুটো মিলে কত হয়ে যাচ্ছে? দুটো মিলে 6x। তাহলে সঞ্চয় কত? সঞ্চয় বা সেভিংস লিখে দিচ্ছি। সেভিংস কত? সেভিংস হচ্ছে 8x থেকে 6x বিয়োগ সমান 2x, যার ভ্যালু কত হয়ে গেল আমাদের? 2000 টাকা। তাহলে x সমান হচ্ছে 1000 টাকা, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কত? ইনকাম কত হয়ে যাবে? তো ইনকাম হচ্ছে আমাদের এখান থেকে যাও দেখো 8x ইকুয়াল টু কত হয়ে যাবে? তাহলে 8000 টাকা। ওকে, তো এই ছিল আমাদের
অঙ্কগুলো। আর এখানে যে শেষে অঙ্কগুলো আছে, ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, আমরা অলরেডি আমি তোমাদেরকে অলরেডি করে দিয়েছি সিম্পলিফিকেশনের ক্লাসে, সেটা তোমরা দেখে নিতে পারো যে আমরা কিভাবে কমন ডিফারেন্স মেথড, এলসিএম মেথড, তারপরে আর কি শিখেছিলাম, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, তারপরে আর কি শিখেছি যে 100 or 10 or 100 মেথড, মানে যেটা মানে আমরা লবে গুণ করে দিয়ে, হ্যাঁ, ডেসিমালের প্লেস দিয়ে। তো ওটা আমি অলরেডি কভার করে দিয়েছি, তোমার সিম্পলিফিকেশনের ভিডিওতে দেখে নিতে পারো। যেহেতু এটা ফ্র্যাকশন রিলেটেডই অঙ্ক, তাই আমি এটা রেখেছি এখানে, ছোটো থেকে বড় সাজানো বা ক্ষুদ্রতম সংখ্যা বা বৃহত্তম সংখ্যা বের করা, এই অঙ্কগুলো আমি অলরেডি কভার করে দিয়েছি আমার সিম্পলিফিকেশনের চ্যাপ্টারে, সেটা তোমরা ক্লাসে সেটা তোমরা দেখে নিও। ওকে, তো হোপ ক্লাসটা অনেক লম্বা হয়ে গেল, সহজ একটা চ্যাপ্টার তারপরেও, তো হোপ এটা তোমাদের বেশ হেল্প করবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে কানেক্টেড টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজি ফাইন্ড। বাই বাই।